সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মাইলস্টোন কলেজ কর্তৃক আয়োজিত ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ভার্চুয়াল ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসের উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সবুজ, সিনিয়র প্রভাষক, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবে। তাহলে চলো আজকের ক্লাসে। আমাদের আজকের পাঠ পরিচিতি, ফিনান্স, ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্র। আজকে আমরা দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য বিষয় 10ম অধ্যায়, বীমা ব্যবসায়ের মূলনীতি। অর্থাৎ বীমা ব্যবসা করার ক্ষেত্রে বীমা কোম্পানিগুলোকে যে মূলনীতিসমূহ অনুসরণ করতে হয় এবং বীমা গ্রহীতাদেরকে যে নীতিসমূহ মেনে চলতে হয় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকের এই ক্লাস শেষে আমরা কি শিখতে পারবো বা তোমরা কি শিখতে পারবে? আজকের ক্লাস শেষে তোমরা বীমার নীতি সম্পর্কে বলতে পারবে, বীমা ব্যবসায়ের ক্ষেত্রে নীতির প্রভাব ব্যাখ্যা করতে পারবে। তাহলে যাওয়া যাক আজকের বিস্তারিত ক্লাসে। প্রথমে আমরা বীমার নীতির মধ্যে বীমাযোগ্য স্বার্থের নীতি সম্পর্কে আলোচনা করব। বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থকে বীমাযোগ্য স্বার্থ বলে। এরূপ স্বার্থের উপস্থিতিতে বীমা গ্রহীতা আর্থিকভাবে লাভবান হয় এবং অনুপস্থিতিতে বীমা গ্রহীতা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো বিষয়বস্তুতে বীমাযোগ্য স্বার্থ না থাকলে বীমা চুক্তি করা যায় না। এখন এক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব যে স্বামীর জীবনের উপরে স্ত্রীর এবং স্ত্রীর জীবনের উপরে স্বামীর বীমাযোগ্য স্বার্থ থাকায় স্বামী স্ত্রীর বিপক্ষে জীবনের বিপরীতে বীমা করতে পারে এবং স্ত্রী স্বামীর জীবনের বিপরীতে বীমা করতে পারে। একইভাবে দেনাদারের উপরে পাওনাদারের বীমাযোগ্য স্বার্থ থাকায় দেনাদার পাওনাদারের উপরে বীমা পলিসি গ্রহণ করতে পারে। এবার একটা চিত্রের মাধ্যমে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব। বীমাযোগ্য স্বার্থের নীতি। আমরা একটা সুন্দর বাড়ি দেখতে পাচ্ছি, জনাব কবিরের বাড়ি, অর্থাৎ এই বাড়িটি জনাব কবিরের। এখন জনাব কাদের যদি এই বাড়িটির বীমা করতে চায় তাহলে বীমা করতে পারবে কি? না, পারবে না। তার কারণ এই বাড়িটি জনাব কবিরের, এই বাড়িটির সাথে জনাব কাদেরের কোনো আর্থিক স্বার্থ জড়িত নেই, বিধায় জনাব কাদের কবিরের বাড়িটির বীমা করতে পারবে না। সো আশা করছি তোমরা বীমাযোগ্য স্বার্থের বিষয়টি বুঝতে পেরেছ। এই পর্যায়ে আমরা আলোচনা করব বীমা ব্যবসার দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতি, সদ্বিশ্বাসের সম্পর্কের নীতি। তো সদ্বিশ্বাসের সম্পর্ক কি সেটা জেনে নেওয়া যাক। বীমা চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সদ্বিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ যখন বীমাকারী এবং বীমা গ্রহীতা বীমা করবে তাদের উভয়ের মধ্যে একটি চূড়ান্ত বিশ্বাসের নীতি প্রতিষ্ঠিত হবে, যেটাকে বীমা ব্যবসায় সদ্বিশ্বাস সম্পর্কের নীতি বলা হয়। এই নীতির আলোকে বীমা গ্রহীতা বীমার বিষয়বস্তুর সংশ্লিষ্ট সকল বিষয় বীমা কোম্পানিকে অবহিত করবে এবং বীমা কোম্পানি বীমা চুক্তির প্রকাশিত ও অপ্রকাশিত শর্ত বীমা গ্রহীতাকে ভালোভাবে বুঝিয়ে দিবে। যদি কখনো কোনো পক্ষ সদ্বিশ্বাসের নীতি ভঙ্গ করে সেক্ষেত্রে বীমা চুক্তি বাতিল বলে গণ্য হবে। সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ নীতি। আমরা যারা বীমা পলিসি গ্রহণ করব এবং যে সমস্ত কোম্পানি বীমা পলিসি বিক্রি করে তারা উভয়ই এই নীতিটি মেনে চলতে বাধ্য থাকবে। এ পর্যায়ে আমরা দেখব সদ্বিশ্বাসের নীতির কিছু চিত্র। এখানে আমরা বীমাকারী এবং বীমা গ্রহীতাকে দেখতে পাচ্ছি একে অপরের সাথে বীমার বিষয়বস্তু নিয়ে এবং বীমা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে। তাদের মধ্যে বীমা চুক্তি সম্পাদিত হয়েছে এবং তাদের মধ্যে চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ পর্যায়ে আমরা দেখব বীমার 3 নম্বর নীতি, আর্থিক ক্ষতিপূরণের নীতি। বীমা হলো সম্ভাব্য ক্ষতির আর্থিক দুরবস্থার বিপরীতে আর্থিক ক্ষতিপূরণের একটি
ব্যবস্থা। এরূপ নীতির আলোকে চুক্তিতে উল্লেখিত কোনো কারণে বীমাকৃত সম্পত্তির ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ করে থাকে। অর্থাৎ আমি আমার কোনো সম্পত্তির জন্য বীমা পলিসি গ্রহণ করেছি, এখন ওই সম্পত্তি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি আমাকে অবশ্যই আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করবে। তবে এক্ষেত্রে শর্ত হলো যে সমস্ত ক্ষতির বিপরীতে আমি বীমা প্রিমিয়াম পাবো বলে চুক্তিবদ্ধ হয়েছে, শুধুমাত্র ওই সকল কারণে যদি ক্ষতিগ্রস্ত হই বা আমার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমি বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবো, অন্যথায় বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে না। আর এই ক্ষতিপূরণটা সবসময় হবে আর্থিক ক্ষতিপূরণ, অর্থাৎ আর্থিকভাবে আমাকে ক্ষতিপূরণ প্রদান করা হবে। তো আমরা এখানে আর্থিক ক্ষতিপূরণের নীতির কিছু চিত্র দেখতে পাচ্ছি। আমরা একটা গাড়ি দেখতে পাচ্ছি, একটা বাড়ি দেখতে পাচ্ছি। এখন যদি বীমা সংশ্লিষ্ট কারণে বা চুক্তিবদ্ধ কারণে যদি এই বাড়ি বা গাড়ির ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি এই ক্ষতির বিপরীতে আমাকে বীমাকৃত অঙ্ক অর্থাৎ বীমাকৃত টাকা আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করবে, অর্থাৎ টাকায় ক্ষতিপূরণ প্রদান করবে। এটাই হলো আর্থিক ক্ষতিপূরণের নীতি। এ পর্যায়ে আমরা আলোচনা করব চতুর্থ নীতি, প্রত্যক্ষ কারণের নীতি। প্রত্যক্ষ কারণের নীতি কি সেটা আমরা আগে একটু জেনে নিই। বীমা চুক্তিতে উল্লেখিত কারণে বীমার বিষয়বস্তু ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করার নীতিকে প্রত্যক্ষ কারণের নীতি বলে। এরূপ নীতির মূল কথা হলো বীমা চুক্তিতে উল্লেখিত কারণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এমন কিছুর ফলে জীবন বা সম্পত্তির হানি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। নিকটতম কোনো কারণে ক্ষতি হলে বীমা কোম্পানি ক্ষতিপূরণে বাধ্য থাকবে না। এখন একটি চিত্রের মাধ্যমে আমরা এই বিষয়টা একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করব। মিসেস পনির হৃদরোগের জন্য বীমা করেছেন, অর্থাৎ মিসেস পনির যদি হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাহলে তার উত্তরাধিকারী বা তার মনোনীত ব্যক্তি বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ বা আর্থিক নিশ্চয়তা পাবে। তো আমরা এখানে দেখছি যে মিসেস পনির সড়ক দুর্ঘটনায় বা বাস বা কার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। যেহেতু এখানে মৃত্যুবরণ করেছেন এই কথাটি সত্য, কিন্তু তিনি বীমা চুক্তিতে উল্লেখিত কারণে মৃত্যুবরণ করেননি বিধায় তার মনোনীত ব্যক্তিরা বীমা কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ পাবে না। এটাই হলো প্রত্যক্ষ কারণের নীতি। যদি আমরা এই বিষয়টাকে আরেকটু স্পষ্ট করি, তুমি ইতালি থেকে জাহাজে করে বিভিন্ন রকমের ফ্রুটস আমদানি করছো। এখন জাহাজের কোম্পানির সাথে অর্থাৎ বীমা কোম্পানির সাথে জাহাজ কোম্পানির চুক্তি হলো সমুদ্রপথে যদি জাহাজ ডুবে যায় এবং এর ফলে যদি জাহাজস্থ পণ্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে বীমা কোম্পানি ওই পণ্যের মূল্য ক্ষতিপূরণ হিসেবে প্রদান করবে। এখন বিষয়টা এমন হলো যে ভেনিস বন্দরে একটা জাহাজের সাথে আরেকটা জাহাজ ধাক্কা লেগে তোমার ফল বহনকারী জাহাজটি বন্দরের চড়ায় উঠে গেল। এখন এই বন্দরের চড়া থেকে জাহাজটা টেনে নামাতে যে কয়েকদিন সময় লাগলো ততদিনে তোমার ফলগুলো সব পচে নষ্ট হয়ে গেল। এক্ষেত্রে বীমা কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ প্রদান করবে না, কেননা এখানে প্রত্যক্ষ কারণে ক্ষতি সংঘটিত হয়নি। এটি হলো প্রত্যক্ষ কারণের নীতি। এ পর্যায়ে আমরা দেখব আনুপাতিক অংশগ্রহণের নীতি। তাহলে আনুপাতিক অংশগ্রহণের নীতিটা কি? আনুপাতিক অংশগ্রহণের নীতি হলো কোনো সম্পত্তি একাধিক বীমা কোম্পানির কাছে বীমা করা হলে ওই সম্পত্তি ক্ষতিগ্রস্ত হলে বীমা কোম্পানিসমূহ তাদের বীমাকৃত অঙ্কের অনুপাতে বীমাকর্তাকে ক্ষতিপূরণ প্রদান করবে। এরূপ নীতিকে আনুপাতিক অংশগ্রহণের নীতি বলে। এই নীতির আলোকে সকল কোম্পানির কাছ থেকে আদায়কৃত ক্ষতিপূরণের সমষ্টি বীমাকৃত অঙ্কের সমান হবে। অর্থাৎ বীমা গ্রহীতারা যেন বীমা কোম্পানির সাথে প্রতারণা করে বীমাকৃত অঙ্ক বা অর্থ আদায় করতে না পারে, তার জন্য এই নীতিটির উদ্ভব হয়েছে। এর ফলে বীমা গ্রহীতারা একাধিক কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে না। বিষয়টা আমরা একটা উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করব যে আনুপাতিক অংশগ্রহণের নীতিটা আসলে কিভাবে কার্যকর হয়। ধরো আমি ধরে নিলাম যে তোমার 3 লক্ষ টাকার একটি কারখানা আছে। এই কারখানাটা তুমি 3টা কোম্পানির কাছে বীমা করেছ, কোম্পানি এ, কোম্পানি বি এবং কোম্পানি সি। 3 কোম্পানির কাছেই তুমি 3 লক্ষ টাকার বীমার ক্ষতিপূরণের জন্য
বীমা করেছো, এখন তোমার এই কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে এই কোম্পানি তোমাকে ক্ষতিপূরণ হিসেবে 1 লক্ষ টাকা দেবে, বি কোম্পানি 1 লক্ষ এবং সি কোম্পানি 1 লক্ষ টাকা। 3 কোম্পানি মিলিয়ে তোমাকে সর্বমোট 3 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। এটাই হলো আনুপাতিক অংশগ্রহণের নীতি। এখন আমরা এখানে বা আমি এখানে 3টে কোম্পানি তোমাকে সমানভাবে ক্ষতিপূরণ প্রদান করছে। এটা আসলে সমান হতে পারে, নাও হতে পারে, কেননা এই ক্ষতিপূরণের বিষয়টা নির্ভর করবে কোন কোম্পানিকে তুমি কি হারে প্রিমিয়াম দিয়েছ তার উপরে। যেমন তোমার টোটাল ঝুঁকিকে তুমি যদি 100% নির্বাচন করো, এখন এই কোম্পানি যদি 60% ঝুঁকি গ্রহণ করে তাহলে এই কোম্পানি তোমাকে 60% ক্ষতিপূরণ দিবে, বি কোম্পানি যদি 20% করে তাহলে বি কোম্পানি 20%, এবং সি কোম্পানি 20% করলে সি কোম্পানি তোমাকে 20% ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ মোট ক্ষতি তোমার ওই 3 লক্ষ টাকা বা 100% এর বেশি হবে না। অর্থাৎ 3 লক্ষ টাকার বেশি ক্ষতিপূরণ তুমি কোনো অবস্থাতেই আদায় করতে পারবে না। এটাই হলো আনুপাতিক অংশগ্রহণের নীতি। সাধারণত দ্বৈত বীমার ক্ষেত্রে এই নীতিটি কার্যকর হয়। এ পর্যায়ে আমরা দেখব স্থলাভিষিক্তকরণের নীতি। প্রথমে আমরা জেনে নিই স্থলাভিষিক্তকরণের নীতি কাকে বলে। সম্পত্তি বীমার ক্ষেত্রে বীমার বিষয়বস্তু সম্পূর্ণরূপে ক্ষতি হলে বীমা কোম্পানি সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে। এখন সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদানের পর বীমার বিষয়বস্তুর যে অবশিষ্ট অংশ থাকে তার মালিকানা বীমা কোম্পানি লাভ করে। বীমার এই নীতিকেই স্থলাভিষিক্তকরণের নীতি বলে। জীবন বীমা ও আংশিক ক্ষতির ক্ষেত্রে স্থলাভিষিক্তকরণ নীতি কার্যকর হয় না। অর্থাৎ যদি জীবন বীমা হয় সেক্ষেত্রে স্থলাভিষিক্তকরণের নীতি কখনোই কার্যকর হবে না। আর সম্পত্তি বীমার ক্ষেত্রে যদি আংশিক ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রেও স্থলাভিষিক্তকরণের নীতি কার্যকর হবে না। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখো, এখানে বীমার বিষয়বস্তু ছিল একটি গাড়ি। এখন এই গাড়িটা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ধরে নিলাম এই গাড়িটার জন্য তুমি বীমা কোম্পানির সাথে 10 লক্ষ টাকার বীমা চুক্তি করেছো। এখন গাড়িটা যখন সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে তখন বীমা কোম্পানি তোমাকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করেছে। এখন এই গাড়ির যে ভগ্নাবশেষ মূল্য, অর্থাৎ এখানে যে ভাঙা লোহার টুকরোগুলো আছে, এই লোহার টুকরোগুলো অথবা ভাঙা গাড়িটির মালিক হবে বীমা কোম্পানি। এটাকেই বীমার স্থলাভিষিক্তকরণের নীতি বলে। তারপর আমরা দেখব বিপুল সংখ্যায় পলিসি গ্রহণের নীতি। এক্ষেত্রে আমরা বলবো বীমা ব্যবসার সফলতার অন্যতম প্রধান নীতি হলো বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি। অর্থাৎ বীমা ঝুঁকি বন্টনের ব্যবস্থা, তাই যত বেশি পলিসি গ্রহণ করা যায় ঝুঁকি তত বেশি মানুষের মধ্যে বন্টন করে দেওয়া যায়। এর ফলে মোট ঝুঁকির পরিমাণ হ্রাস পায়। প্রত্যেকটি বীমা কোম্পানির লক্ষ্য হলো অধিক সংখ্যক বীমা পলিসি গ্রহণ করা। এখন আমরা একটু বিষয়টা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো, এখানে একজন ব্যক্তির ঝুঁকি আমরা 8জন ব্যক্তির মধ্যে বন্টন করে দিয়েছি। অর্থাৎ যেই ঝুঁকিটা একজন ব্যক্তির মধ্যে হতো সেখানে এই ঝুঁকিটা এখন 8জন ব্যক্তির মধ্যে বন্টিত হয়েছে। এখন ঝুঁকি 8জন ব্যক্তির মধ্যে বন্টিত হওয়ার কারণে এখানে মাথা পিছু ঝুঁকির পরিমাণ কমবে, তার পাশাপাশি প্রিমিয়ামের পরিমাণ কমবে। আর যখনই প্রিমিয়ামের পরিমাণটা কম হবে তখনই অধিক সংখ্যক ব্যক্তি বীমা পলিসি গ্রহণে আগ্রহী হবে। এই কারণে বীমা কোম্পানিগুলো নির্দিষ্ট ক্ষতির বিপরীতে অধিক পরিমাণ বীমা পলিসি সংগ্রহের নীতি অনুসরণ করবে। 8 নম্বরে আমরা দেখব সম্ভাব্যতার নীতি। সম্ভাব্যতার নীতিটা কি, এই বিষয়টা আমরা ব্যাখ্যা করব। ভবিষ্যতে সম্ভাব্য ক্ষতির বিপরীতে বীমা পলিসি গ্রহণ করা হয়, তাই বীমা ব্যবসার ক্ষেত্রে সম্ভাব্যতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি। কোনো বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে কি পরিমাণ ক্ষতি হবে তা সম্ভাবনা নীতির আলোকে অনুমান করা হয় এবং এর আলোকে প্রিমিয়াম নির্ধারণ করা হয়। বীমা কোম্পানিগুলো তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে ক্ষতির পরিমাণ বিশেষভাবে মূল্যায়ন করতে পারে। এখন বীমা কোম্পানি বিভিন্ন টুলস অ্যান্ড টেকনিক্স ইউজ করে তোমার এই সম্ভাব্যতার নীতির আলোকে একটি নির্দিষ্ট ঝুঁকির বিপরীতে কি পরিমাণ ক্ষতি হতে পারে তা নির্ধারণ করতে পারে। যেমন তুমি জাপান থেকে গাড়ি আমদানি করবে, তার জন্য তুমি বীমা পলিসি গ্রহণ করেছ। এখন প্রশান্ত মহাসাগর দিয়ে বাংলাদেশের
চট্টগ্রাম বন্দর থেকে জাপানের টোকিও বন্দরে জাহাজ চলাচলের সময় শতকরা বা হাজারে কতটি জাহাজ দুর্ঘটনায় কবলিত হয় তার একটা তথ্য এবং উপাত্ত বীমা কোম্পানিগুলোর কাছে আছে, এবং তারা সেই তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সম্ভাব্য ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারে এবং তার আলোকে প্রিমিয়ামের পরিমাণ নির্ধারণ করে। 9 নম্বর আমরা দেখব সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণের নীতি। বীমা একটা খুবই ঝুঁকিবহুল ব্যবসা। এই কারণে বীমা ব্যবসার ক্ষেত্রে বীমা কোম্পানিকে ততটা পরিমাণ ঝুঁকি গ্রহণ করা উচিত যাতে বীমা ব্যবসার অস্তিত্ব ঝুঁকির সম্মুখীন না হয়। বীমা কোনো জুয়া খেলা নয়, এই সত্য বাক্যকে সামনে রেখে স্বাভাবিক এবং সামর্থ্য মাফিক ঝুঁকি গ্রহণ করা আবশ্যক। কারণ কখন অধিক পরিমাণ ঝুঁকি গ্রহণ করা হলে বীমা প্রতিষ্ঠানের কর্তব্য হলো পণ্য বীমা করে ঝুঁকির সামর্থ্যের মধ্যে ধরে রাখা। এখন বীমা কোম্পানিগুলো পলিসি গ্রহণ করলে তাদের মুনাফা হবে। এখন এই মুনাফার আশায় তারা এত পরিমাণ ঝুঁকি গ্রহণ করবে না যেই ঝুঁকি সংঘটিত হলে বীমা কোম্পানিটি দেউলিয়া হয়ে যেতে পারে। এটাই হলো সামর্থ্যমাফিক ঝুঁকি গ্রহণের নীতি। কখনো কোনো কোম্পানি যদি এমন অনুভব করে যে তারা যে ঝুঁকিটা গ্রহণ করেছে সেই ঝুঁকির মাত্রা অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে তারা পুনঃবীমার মাধ্যমে তাদের ঝুঁকির পরিমাণ কমিয়ে নিতে পারবে। এখন এই ক্ষেত্রে যদি চিত্রের মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করা হয় তাহলে দেখো একটা ভারসাম্য বজায় থাকতে হবে। অর্থাৎ তুমি যে পরিমাণ ঝুঁকি নিয়েছ এবং যে পরিমাণ তুমি মুনাফা করছো বা তোমার যে পরিমাণ ঝুঁকি নেওয়ার সামর্থ্য আছে তার মধ্যে অবশ্যই তোমাকে একটা ভারসাম্যের নীতি অনুসরণ করতে হবে। তাহলে তুমি ব্যবসা করে টিকে থাকতে পারবে, অর্থাৎ বীমা কোম্পানিটি ব্যবসা করে টিকে থাকতে পারবে। সর্বশেষ হলো দ্রুত সাড়াদানের নীতি। বীমাকৃত সম্পদ বা জীবনের যখন হানি হয় বা ক্ষতি হয় তখন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা বীমা ব্যবসার অন্যতম একটি মূলনীতি। কারণ বীমার বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে বীমা গ্রহীতা অসহায় হয়ে পড়ে। এক্ষেত্রে বীমা কোম্পানি যদি দ্রুত সাড়া না দেয় তাহলে দিয়ে তালবাহানা করে সেক্ষেত্রে বীমা গ্রহীতা আরো অসহায় হয়ে পড়বে এবং বীমা ব্যবসার সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এখন চিত্রের মাধ্যমে আমরা যদি বিষয়টা দেখি যে কোনো দুর্ঘটনা অথবা কোনো ক্ষতি সংঘটিতের পর বীমা কোম্পানি দ্রুত রেসপন্স করবে, অর্থাৎ ছাড়া দিবে এবং অতি দ্রুত সময়ের মধ্যে বীমার বিষয়বস্তুর কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণ করবে এবং বীমা গ্রহীতাকে আর্থিকভাবে যে ক্ষতিপূরণ প্রদান করা বা যে ক্ষতিপূরণ সেই প্রাপ্য সেই ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। তো এই ছিল আমাদের বীমা ব্যবসায়ের মূলনীতি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নীতিগুলো থেকে জ্ঞান অনুধাবন এবং সৃজনশীল প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকবে। আশা করি তোমরা নীতিগুলো বুঝতে পেরেছো এবং এগুলো ভাষায় খুব ভালোভাবে মুখস্থ করবে। এক্ষেত্রে তোমাদের বাড়ির কাজ থাকবে যে বীমা ব্যবসায়ের প্রথম 6টি মূলনীতি মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। অর্থাৎ প্রত্যেকেই প্রথম যে 6টা নীতি আছে এই 6টা নীতি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই 6টা নীতি তোমরা মুখস্থ করে বাড়ির কাজ হিসেবে অবশ্যই জমা দিবে। ধৈর্য সহকারে আজকের ক্লাসটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হয়েছ। এই ক্লাসে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো, অথবা আমাদের জুম ক্লাসে তোমরা প্রশ্নগুলো করতে পারো। আশা করি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে তোমাদেরকে উপকৃত করতে পারবো। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।